মনের মুকুর গল্প পাঠের আসরে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। মূল গল্পে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যে গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। এবার তাহলে মূল গল্পে আসা যাক। আজ আমি আপনাদের পড়ে শোনাবো শিবরাম চক্রবর্তীর লেখা একটি খুবই হাসির গল্প। গল্পের নাম টেকো রাজার টাকা। শঙ্করের ডান পিঠে মিতে পাড়াশুদ্ধ সকলেই অস্থির। সে কখন যে কি করে বসে সেই ভয়ে সবাই শঙ্কিত। মেরে ধরে মারাত্মক স্কুলে দিয়ে ঘরে বন্ধ করে রেখে কিছুতেই ওকে শায়েস্তা করা যায়নি। বেচারার বাপ মা নেই, কাজেই বেওয়ারিশ পেয়ে মামারা তাদের চেষ্টার কিছু ত্রুটি করেননি। কিন্তু শঙ্কর সব্বাইকে হার মানিয়েছে। ওর প্রায় 10-10টা মামা, কিন্তু কারো দুর্দশার সে আর বাকি রাখেনি। অবশেষে ওর মামা চিঠি লিখলেন নওগাঁ থেকে। শঙ্কুকে তোমরা আমার এখানে পাঠিয়ে দাও, কোনো শঙ্কা করো না। ওকে আমি স্কুলে কি পাঠশালায় দিয়ে যে টাকার অপব্যয় করব তা কিন্তু নয়। আমার চাষবাসের কাজে ওকে লাগিয়ে দেব। কর্ষণের কাজ থেকে ওর উৎকর্ষ হবে এই আমি আশা করি। দেখো, কৃষির থেকেই কৃষ্টি, আর তার সাহায্যে উত্তরোত্তর উৎকৃষ্টি লাভ করে মানুষ উৎকৃষ্ট হয়ে ওঠে, এই আমার ধারণা। চাষারাই কালক্রমে খাসা হয়, আর আমার ধারণা সত্য হলে শঙ্কু আমার পাল্লায় পড়ে ক্রমশ উৎকৃষ্ট হয়েই উঠবে। তোমরা লিখেছ ও নাকি ভারী ডান পিঠে হয়েছে। তোমরা নাকি তাকে এঁটে উঠতেই পারছো না। কিন্তু কিরকম ডান পিঠে? খুব জোরালো ডান পিঠে কি? সে কথা স্পষ্ট করে জানিও। আর যদি সত্যিই সেরকম হয়ে থাকে তাহলে আমি খুব খুশি হব। সেটা আমার পক্ষে খুব সুখের বিষয় হবে। ওকে তাহলে আরও ঢের ভালো কৃষিকর্মে লাগানো যেতে পারবে। আর ডান পিঠের মতো বাঁ পিঠেও যদি ওর সমান জোর থাকে তাহলে সম্প্রতি আমার হালের যে বলদটা মারা গেছে তার শূন্যস্থানটা ওর দ্বারা পূর্ণ হতে পারে। বলদ ঘটিত আমাদের এই অপূরণীয় ক্ষতি, যা আমরা কেউ পূর্ণ করতে পারিনি আমাদের যথাসাধ্য চেষ্টা করেও, তা পূর্ণ করার মতো যোগ্যতা শঙ্কুর আছে কিনা জানি না। মোটের উপর কালবিলম্ব না করে ওকে তোমরা আমার কাছে পাঠিয়ে দাও। এই ছিল নমামার চিঠির মর্ম। তা পত্রপাঠ অবিলম্বে শঙ্কুকে নওগাঁয় পাঠিয়ে দেওয়া হলো। নমামার কাছে পাঠিয়ে শঙ্কুর বাকি নমামা যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। আর 9জন মামার তপ্ত খোলার থেকে ত্রাণ পেয়ে একজন নমামার জ্বলন্ত উনুনে ঝাঁপ দিতে গেল শঙ্কর। শঙ্কুকে পেয়ে ওর নমামার অবস্থা হলো অনেকটা ত্রিশঙ্কুর মতো। ওকে মাঠে পাঠাবেন না হালে জুড়বেন নাকি নিজের বাগানে লাগাবেন তা তিনি ভেবেই পান না। ডান পিঠা বলে শোনা গেছে, কিন্তু ওর ডান বা বাঁ পিঠ কোন পিঠের জোর যে কেমন তা দেখে বোঝবার কোনো জো নেই। শঙ্কুর পৃষ্ঠদেশের পরিমাণ থেকে ওর পীঠস্থানের মাহাত্ম্য আন্দাজ করা একেবারেই সহজ নয়। অবশেষে শঙ্কুর নিজের মনের ঝোঁক কোন দিকে সেইটা জানায় তার শ্রেয় বলে বোধ হলো। তাই তিনি শঙ্কুকে সঙ্গে নিয়ে বেরোলেন। প্রথমে তিনি গেলেন বাগানের দিকে। বাড়ির সাথে লাগানো সেই বাগান ঘুরিয়ে ফিরিয়ে ওকে দেখালেন। আচ্ছা দেখ শঙ্কু, এই বাগানটা তুই বাগাতে পারিস? হ্যাঁ, কেন পারবো না, বলল শঙ্কর। এ বাগে পেলি তো বাগানো যায়। একটা গোটা লিচু বাগানকে আমি বাগিয়েছিলাম, বুঝলে মামা, আমার এই একটুখানি পেটের মধ্যে। বাগানটাকে একেবারে ফাঁক করে দিয়েছিলাম। আহা, সে বাগানও নয়, আগা গোড়া এটা কোপাতে হবে। পারবি তা? কেন মামা, এই বাগানটার উপর তোমার এমন কোপ কেন? কি করেছে? করেনি কিচ্ছু করে না, একদম না। এই শুধু আলসেমি করে উচ্ছন্নে যাচ্ছে দিনকে দিন। আমি বরং কিছু করতে চাই এখানে।
তা আলু মূলো এইসব ফললে কেমন হয় বলতো? না, একদম ভালো হয় না, তাতে কোনো ফল নেই। শঙ্কর জবাব দেয়, তো কেন ফল নেই শুনি? আচ্ছা, আলু মূলো কি একটা ফল যে ফলদই হবে? তার চেয়ে তুমি যদি বলো মামা, তোমার এই পাশের আম বাগানটা কার? চেষ্টা করলে ওর থেকে কিছু আমি ফলাও করতে পারি। ফলকে আও বললেই কি আর ফল আসে? সারা বাগান কুপিত করলেও কিচ্ছু ফলাও হয় না। ফল পরের বাগানে ধরে থাকে। কেবল আও আও না করে তার কাছে নিজে যেতে হয়। এটাই তো চিরকালের দস্তুর। অপরের বাগান আর আমার বাগানও, এই হচ্ছে নিয়ম। এই কথায় শঙ্কর তার নিজের ভাষায় সুললিত সুবিস্তৃত করে মামাকে বোঝাবার চেষ্টা করে। মামা কিন্তু ঘাড় নাড়লেন। আরে, চুরি করা হয়নি তাতে? চুরি করবে কেন? ছুরি নিয়ে বেরোবে, বাতলায় শঙ্কর। কাছাকাছি ঘুরবে, ডালে ডালে আর পাতায় পাতায়, কারো নজরে না পড়লেই তো হলো। কাঁচাই হোক আর পাকাই হোক, আম দেখো আর কাটো, চোখলা ছাড়াও আর চাকলা করে পেটে চালাও। চালান দাও, শটান, নিজের সঙ্গে করে বাড়ি বয়ে না আনলেই তো হলো। ধরা পড়লে তবে না চুরি। কিন্তু শঙ্কু নানাভাবে বোঝালে কি হবে? ওর মামার সেই, না না, ওতে হয় না। সে এক কথা, আমাকে আলু ফলাতে হবে। আলু তো আর গাছের ডালে ফলে না। কিন্তু মামা, আমি তো ছোলার ডালে দেখেছি যে মাইমা রান্ত। বাধা দিয়ে শঙ্কর জানায়, হ্যাঁ, আমি নিজের চোখে চেয়ে দেখেছি। আরে না রে বাবু, না। বিরক্ত হয়েছেন মামা। আলু ফলে মাটির তলায়, তুই ভারী জানিস। কিন্তু যখন আম ফলেছে দিগবিদিকে তার ইশারা, তখন সে আমন্ত্রণ অগ্রাহ্য করে আর অনাশায়িত রেখে কেন যে মাটির তলাকার আলু ফলাবার মন্ত্রণা, শঙ্কর তা ভেবেই পায় না। হঠাৎ ওর মামা জিজ্ঞেস করে, এই দেখ, ওই যে ওখানে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাস চিবুচ্ছে, ওটা কি বলতো? ওটা গরু তো, শঙ্কর বলে। আর এহেন প্রশ্নে এসে অবাক হয়ে যায়। আলু আর আমের অন্তর্গত প্রভেদ মামা হয়তো নাও বুঝতে পারেন, কিন্তু গরু ঘোড়া ইত্যাদির প্রত্যক্ষগত পার্থক্য তাও কি ধরতে পারেন না? তো বড় আশ্চর্যের ব্যাপার। আরে গরু নয়, গরু নয়, ওটা বলদ, আমার হালের বলদ। ওই একটাই আছে এখন, বুঝলি, এখনো বেঁচে পড়তে আছে আমার পড়াতে। আমার দীর্ঘ নিঃশ্বাস পড়ে। শঙ্কর সহানুভূতি ভরে আহা বলবে কিনা একবার ভাবে। আচ্ছা দেখ, তোর গায়ের জোর কি ওই বলদটা সমান হবে? উৎসুক নেত্রে ওর প্রতি তাকান ওর মামা। ও, ওর সঙ্গে গায়ের জোরে পারবো কিনা বলছো? দেখো মামা, ও যদি গুঁতোগুঁতি করতে আসে, না তাহলে কিন্তু আমি পারবো না, পেরে উঠবো না আমি। গুঁতোগুঁতি করে আমার কমবে নাই, আমার শিং কই ওর মতো। হ্যাঁ, তবে হ্যাঁ, যদি বক্সিং লড়তে চাই, তাহলে আমার এই লেফট হুকের একখানায় বাঁচাকে একেবারে অন্ধকার দেখিয়ে দেবো, তা কিন্তু আমি বলে রাখছি। করবো নাকি বক্সিং? শঙ্কর তক্ষুনি বলদ এবং ওর মামা দুজনকে ওর বক্সিংয়ের প্যাচ এক হাত দেখাতে চায়। তিনকুলের একমাত্র বলদকে হারাবার বাসনা এটা না হয় মামার স্বাভাবিক। তিনি শঙ্করকে নিয়ে তৎক্ষণাৎ সেখান থেকে সরে পড়েন। এক হালে যে ওদের দুজনকে কোনোদিন লাগানো যাবে না, সে বিষয়ে একরূপ নিশ্চিত হই বলতে কি। কিন্তু কোথায় কি কাজেই বা লাগানো যায় ওকে? নিজের হালে এবং পরের গাছে ওকে যখন নিযুক্ত করা অসম্ভব, তখন বাড়ি ঘেঁষা বাগানটার উপরেই শঙ্করের পরীক্ষা করতে মামা প্রস্তুত। কোদাল, খুরপি, শঙ্কর ইত্যাদি সবাইকে সঙ্গে নিয়ে পরের দিন সকালে তিনি বাগানে গিয়ে হানা দেন। প্রথমে তিনি শঙ্করকে সম্বোধন করেন। আচ্ছা দেখ, স্কুলে বইয়ে পড়া সেই পদ্যটা তোর মনে আছে রে শঙ্কু? সেই যে পারিব না এ কথাটি বলিও না আর। শঙ্কর তক্ষুনি গড়গড় করে আউড়ে যায়। পারিব না এ কথাটি বলিও না আর, সকলে পেরেছে যাহা তুমিও পারিবে তাহা।
আর থাক থাক থাক, অতি হবে, আর দরকার নেই। সকলে পেরেছে যাহা, তুমিও পারিবে তাহা, ওই যথেষ্ট। দেখ, এই দেশে 40 কোটির মধ্যে বেশিরভাগই চাষা। সকলেই তারা জমি চষে থাকে এবং চষতে পারে, এবং তারা যখন পারে, তুমি বা কেন না পারবে? তুমি কি মানুষ নাও? অতএব এই নাও খুরপি ও কোদাল, সারা বাগানটা কোপানো হয়ে গেলে আমাকে খবর দিবে, ঠিক আছে? গম্ভীর মুখে বক্তৃতার খুরপিদের দিয়ে নমামা অন্তরিত হলেন, আর শঙ্কু কোপান্বিত হয়ে উঠল নমামার উপর, বিশ্বজগতের উপর, বাগানের উপর। খুরপি নিয়ে বাগানের উপরই বিশেষ করে আরো বেশি চোট দেখা গেল ওর। কিন্তু মাটি কোপানো কি চারটিখানি কথা? এ অধ্যবসায় কি সকলের সয়? খুরপির প্রকোপ সহ্য করা সবার সাধ্য নয়। কয়েক ইঞ্চি না কোপাতেই শঙ্কর আমাদের কাত হয়ে পড়ল, আর একটু বাদেই ওর নিদারুণ চিৎকার শোনা গেল, মামা, ও মামা, মামা গো। ওর মামা দৌড়ে এলেন। কিরে, কি হয়েছে? এই দেখো না মামা, এটা কি? শঙ্করের মুঠোয় ধুলোমাটি লাগানো চকচকে একটা টাকা, টেকো রাজার টাকা। কি সর্বনাশ, এটা কোথায় পেলি? কোথায় আবার পাবো, এই মাটি কোপাতে কোপাতেই বেরিয়ে পড়লো তো, তলায় পোঁতা ছিল বোধ হয়। হ্যাঁ, বলিস কি রে? আমার চোখ ছানা বড়া হয়েটি। মাটির তলায় টাকা? হ্যাঁ হ্যাঁ, আগেকার লোকেরা তো ডাকাতের ভয়ে মাটির তলাতেই পুঁতে রাখতো কিনা, আমি বইয়ে পড়েছি। তখন তার এমন ব্যাংক ট্যাঙ্ক ছিল না আজকালকার মতো। দেখ, তাহলে আরো আছে নিশ্চয়ই। মামা একটা আন্দাজ পান। হ্যাঁ, আছেই তো, চার ধারই আছে, লুক্কায়িত ভাবে রয়েছে, কুপিয়ে তুলে নেওয়ার অপেক্ষা কেবল। এক কাজ কর তাহলে, বরং তুই যা, তোর আর কুপিয়ে কাজ নেই, অনেক জমি কুপিয়েছিস, এখন যা, নিয়ে খেয়ে ঘুমিয়ে পড়গে। বিকেলে ঘুম থেকে উঠে তখন আবার না হয় জমির কাজে লাগিস, কেমন? শঙ্কর ঘাড় নেড়ে টাকাটা মামাকে জমা দিয়ে জমির কাজ সেরে খেয়ে দিয়ে নিজের চৌকির উপর জমতে গেল। জমিদারের চেয়ে চৌকিদারির কাজই তার বেশি পছন্দ অবশ্য। তারপর লম্বা একটা ঘুম লাগিয়ে সে একেবারে বিকেলে উঠল। উঠে উঠোনে গিয়ে মুখ বাড়িয়ে দেখল ওর মামা নিদারুণ কোপে জমি কুপিয়ে চলেছেন। সারা বাগানটার কোনো ধার তিনি আর আস্ত রাখেননি, আগাপাস্তলা একেবারে ক্ষতবিক্ষত করে ছেড়েছেন। এ কি মামা, তুমি করেছো কি? বাগানটা তো কোথাও যদি বাকি রাখোনি, আমি তাহলে হাত দেবো কোথায়? আর হাত দিয়ে কি হবে, কি করবি হাত দিয়ে? আর একটা টাকাও বেরোয়নি। খুব করুণ স্বরে জানালেন মামা। সেই সকাল থেকে না খেয়ে দিয়ে এত বেলা পর্যন্ত সারা জমিটাই তো খামচালাম, কিন্তু টাকা কই? মামা দীর্ঘ নিঃশ্বাস পড়ে। টাকার জন্য তোমার ভাবনা কি মামা? এইবার তোমার চাষের বীজ ছড়িয়ে দাও, ফসল আরো ফলাও। এর একটা ইস্তাহার আমি পড়েছিলাম কলকাতায়। কাদের ইস্তাহার কে জানে, তাতে যা যা লেখা ছিল আমি তোমায় বলছি। টাকার ভাবনা কি তোমার? ওই জমির থেকেই দেখবে কত টাকা উঠে আসবে। হ্যাঁ, তুমি দেখে নিও। কিন্তু এমন টাকা? নমামা ন্যাড়া রাজাকে নিয়ে নাড়াচাড়া করেন। সে তো ফসল বেচে টাকা রে, ফসল না বেচে এমন টাকা? নমামাকে বল হাই হাই করেন। আচ্ছা মামা, ভেবে দেখো, যে জমিতে রূপো ফলেছে, যত্ন করলে তাদের সোনা ফলানো তেমন শক্ত কিছু হবে না। এবার আমার টাকাটা আমাকে ফেরত দাও তো মামা। শঙ্কর এই বলে টেকো রাজার দিকে হাত বাড়ায়। তোর টাকা? তার মানে? টাকা কড়ির ব্যাপারে ওর মামা কিন্তু একেবারে নাছোড়বান্দা। দেখ, আমার জমির থেকে টাকা উঠলো আর বলছিস কিনা এটা তোর টাকা? হ্যাঁ, আমার টাকাই তো, তো সেজও আমি দেয়া। ও টাকা আজকাল চলে না কিনা, তাই ওটা জন্মদিনে আমায় উপহার দিয়েছিলেন সেজও আমি। মামা স্তম্ভিত হয়ে থাকলেন খানিক, তারপর তিনি লাফিয়ে উঠে শঙ্করের ঘাড়ের উপর লাফিয়ে পড়লেন। আর তারপরে যা হলো
তা আমার সামান্য ভাষায় ব্যক্ত করা খুবই কঠিন। এক কথা এই বলা যায়, ডান পিঠের শঙ্কর বাঁ পিঠে ব্যথা নিয়ে সমস্ত মামাতো চোট ওই ধারেই পড়েছিল কিনা ওর। নমামার বাড়ির থেকে বাকি নমামার আস্তানায় ফিরে এসছে, প্রায় আস্তই ফিরে এসেছে বলতে হবে। তা ওর কুষ্ঠিতে মাতুল হস্তে মৃত্যুযোগ বলে যে ফাঁড়াটা ছিল, সেটা কোনো রকমে সে কাটিয়ে এসেছে। আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি মনের মুকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। আজ তাহলে আসি বন্ধু, খুব শীঘ্রই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।